খাল কেটে কুমির টানার উস্তাদ বিএনপি। এখন বিএনপির খায়েশ হলো শেখ হাসিনাকে নিয়ে আসার। এখন যেরকম বিএনপির খায়েশ হয়েছে একজনকে আনার, আবার দিল্লিতে পালা আছে। মানে খাল কেটে কুমির টানার উস্তাদ বিএনপি নিয়ে আসার। শতদিন পরে জিয়া রহমান নিহত হলেন, তারপরে সামরিক শাসন হলো। তো সামরিক শাসনের পরে 10 বছর পরে তাকে এদের বিরুদ্ধে সংগ্রাম হলো। সেখানেও ত্রিদলীয় ঐক্যজোট ছাড়া কোনো সরকারের পতন হয় নাই। 1979 সালে যে নির্বাচনে প্রধানমন্ত্রী নির্বাচিত করলেন জিয়া রহমান, উনি কে ছিলেন তার নাম জানেন? কে বলতে পারে? এই তো, তাহলে রাজনীতি হবে কিভাবে? এই জন্য তো ওইখানে বলে যে এই বক্তৃতা দিয়ে যায়, আপনারা হিসাব মিলাতে পারেন না। শাহজিদুর রহমান ছিলেন প্রধানমন্ত্রী। উনি কি মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি ছিলেন? উনি জাতিসংঘে পাকিস্তানের পক্ষে ভাষণ দিয়েছিলেন। তিনি হলেন 79 সনের পার্লামেন্টের প্রধানমন্ত্রী। 1991 সনে যে বিএনপি যে ক্ষমতা আসলো, সেটা কার সমর্থনে এসেছিল? এই গোপন যে কয়েকজন, আমরা 3 জন ছিলাম, তার মধ্যে আমিও ছিলাম। জামাত এবং বিএনপিকে সমন্বয় করেন, তারপরে হয় না। তারপর জামাতকে প্রকাশ্যে এসে 10টা ভোট দিয়ে প্রধানমন্ত্রী বানাতে হলো বেগম জিয়াকে। ক্ষমতায় গিয়ে জামাত বাদ, প্রয়োজন নাই। তারপরে 96 সনে ক্ষমতায় আসতে পারে না। তা আমাকে ডেকে বলে যে আপনি জয়েন করেন। আমি এইখানে বোধহয় মাঠে কোথায় জয়েন করেছিলাম, যেখানে বৃহত্তর ঐক্যের স্বার্থে আপনারা যদি সম্মতি থাকেন, মনে আছে হাত তুলছিল সবাই, যোগদান করেছিলাম। তারপরে আমি বললাম যে জোট ছাড়া আপনার ক্ষমতা আসা যাবে না। তখন জোট করলাম। এই মৌলানা মতিউর রহমান নিজামী সাহেবকে নিলাম, আমরা জামাত, সাইকুলাদি সাহেবকে, এরশাদ সাহেবকে, এই ধরনের একটা জোট আমি করেছিলাম। সেই জোট করার কারণে আমাকে বহুত কাফফারা দিতে হয়েছিল। আপনাকে জেলে ঢুকিয়েছিল, আমার সম্পদ বিনষ্ট করেছিল। এবং কে করেছিল? যে আবার বিএনপিতে জয়েন করছে। 1918-তে আবার ধানের শীষ নিয়ে আমার সেই প্রতীক নিয়ে আবার সে, তাহলে বিএনপির রাজনীতির কি কোনো স্থিতিশীলতা আছে? 2001-এ আমি ওইখানে আমার নির্বাচন এলাকায় ধানের শীষ নিলাম, এখানে কিসের দাঁড়িপাল্লায়। 2008-এ এখানে দাঁড়িপাল্লায়, ওখানে ধানের শীষ। 2014 পর্যন্ত ঠিক ছিল। তারপরে 2009-এর নির্বাচনের পরে আমাকে মতিউর রহমান সাহেব খবর দিলেন, আমি গেলাম দেখা করতে। আমাদের বললেন যে আমাদের কি হবে? আমি বললাম আপনাদের ফাঁসি হবে। আমি এসে বসা, চেহারাটা মলিন হয়ে গেল। তো বলে যে ম্যাডাম কিছু করবেন না। আমি ম্যাডাম করবেন কিনা, কর্নেল ফারুক জেলখানে আছে, তাকে জিজ্ঞেস করেন। অর্থাৎ বিএনপি অন্যর কাঁধে চড়ে, 75-এ, 15 আগস্টে, 7 নভেম্বরে জামাত ইসলামের ঘাড়ে চড়ে, তারপরে কর্নেল তাহের, সবার ঘাড়ে চড়ে ক্ষমতায় যাবে, ক্ষমতা যাওয়ার পর লাথি মারবে। কি ভুল বললাম? আমারও অবস্থা তাই। 4 দল করে দিয়েছিলাম, আমার একই অবস্থা। সেই জন্য 2009-এ আমি নিজামী সাহেবকে বললাম যে আপনি এখন আইনগত ছাড়া আপনি টিকতে পারবেন না আপনার। তারপর আসলাম কামরুজ্জামান সাহেব, বলে কি হবে? আমাদের ফাঁসি হবে। কখন? বলে যে কোনো সময় অ্যারেস্ট হবেন। তাহলে আমার 1 লক্ষ শিবির কর্মী আছে ঢাকা শহরে, আমি 6 লাখ করে দিই। আমাদের মাথা খারাপ। ও তো আপনারাও শেষ হবেন, আমরাও শেষ হবো। বলে তাহলে কি করা? আমি অন্য পদ্ধতি বাঁচেন। এই হলো গুপ্তের কাহিনী। শিবির কি ও প্রকাশ্যে ছিল তখন থেকে? শিবির কি করবে? লাভ দেবে আওয়ামী লীগের সামনে? শিবিরের কাজ শিবির করেছে, গোপন বলে গুপ্ত করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় দখল করে নিয়েছে। 24-এ অভ্যুত্থানে ছাত্ররা যখন আন্দোলন করে, শিবির তখন পেছন থেকে শক্তি জুগিয়েছে। এইভাবে বিপ্লব হয়েছে 2024 সনে। তাহলে আমরা কারা? আমরা হলো বিপ্লবের বিজয়ী শক্তি। আর ওরা কারা? ওরা হলো পালানো শক্তি। আমি জানি শহীদ মওলানা মতিউর রহমান নিজামী যত তার যোগ্যতা ছিল, তার তুলনায় আমি কিছুই নয়। আপনাদের কাছে দোয়া চাই, তার যে সততা এবং যোগ্যতা ছিল, সেই সুনাম অক্ষুণ্ণ রেখে আমি যেন আপনাদের পাশে দাঁড়াতে পারি। আপনাদের ভাই হিসাবে, আপনাদের সন্তান হিসাবে, আপনাদের ভাইয়ের সন্তান হিসাবে, এতিম সন্তান হিসাবে আপনাদের খেদমত যেন করতে পারি। এর মাধ্যমে আমার পিতার প্রতি যে আমার
যেই দায়িত্বটা ছিল সেই দায়িত্বটা যেন আমি পালন করতে পারি, আপনাদের খেদমত করার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি, এই দোয়া কামনা করে আপনাদের জন্য প্রাণ ভরে দোয়া করে আল্লাহ যেন আমাদেরকে ফ্যাসিবাদ মুক্ত করেন, চাঁদাবাজ মুক্ত করেন, সন্ত্রাসী কবলিত যারা আছেন তাদের শাসন থেকে তাদের দুঃশাসন থেকে আমাদেরকে যেন মুক্ত রাখেন, এই দোয়া করে আমার বক্তব্য শেষ করছি।